তোমরা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ। তোমরা যে মাল্টিমিডিয়া কোর্সে আমরা অডিও, ভিডিও, ইমেজ এগুলো বিভিন্ন টার্ম নিয়ে পড়ছি। এখন একটা ইমেজ কিভাবে প্রসেস করে, একটা ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের কম্পিউটারে কিভাবে সে ইমেজটা শো হয়, বা একটা ডিভাইস থেকে, যেমন একটা ক্যামেরা থেকে ইমেজটা কিভাবে মেমোরিতে আসা পর্যন্ত কি কি স্টেপে কাজ হয়, এবং কম্পিউটার আসার পর আমরা ইমেজের ক্ষেত্রে কি কি প্রসেস করতে পারি। যেমন একটা ইমেজকে আমরা রেজলিউশন কম আছে তাকে রেজলিউশন বাড়াতে পারি, বা বেশি আছে কমাতে পারি, তারপরে রোটেশন করতে পারি, তারপর স্কেলিং করতে পারি, অর্থাৎ তারপরে আমরা যে ইমেজের কালার চেঞ্জ করতে পারি। এইসব যে কাজগুলো এসব কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। ক্লাস যে বিষয়গুলো নিয়ে সেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইমেজ অ্যাকুইজিশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন এ সিম্পল ইমেজ, অর্থাৎ একটা ইমেজকে কিভাবে ক্যাচ করবে ক্যামেরায় কিভাবে তুলবে এবং সেটাকে কিভাবে স্টোর করবে সেগুলো, এবং ফরমেশন মডেল ইমেজ, স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশন, একটা ইমেজকে কিভাবে আমরা স্যাম্পলিং করব এবং স্যাম্পলিং জিনিসটা কি এবং কোয়ান্টাইজেশন জিনিসটা কি সেটা সম্পর্কে। তারপরে ইমেজ ইন্টারপোলেশন এবং ইন্টারপোলেশন অ্যাপ্লিকেশনস। ইন্টারপোলেশন বলতে হচ্ছে আমরা একটা ইমেজ তো অনেকগুলো পিক্সেল নিয়ে গঠিত হয়। পিক্সেল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট একটা ইমেজে, তাই তো? একটা সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট আছে একটা পিক্সেল। যেমন একটা স্ক্রিনের একটা পিক্সেল কি? পিক্সেল একটা ডট, একটা ডটকেই একটা পিক্সেল বলবো। এভাবে অসংখ্য ডট নিয়ে একটা স্ক্রিনের রেজলিউশন, অর্থাৎ রেজলিউশনকে কীভাবে আমরা প্রকাশ করি। যদি আমরা বলি যে একটা 1024x800 বা 700, এরকম হলে কী হবে, 1024টা কলাম হচ্ছে আর রো হচ্ছে 800। এইভাবে আমরা অর্থাৎ এরকমভাবে সাজালে যতগুলো পয়েন্ট হবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, গুণ 1024 গুণ 700, এর টোটাল যাওয়া হবে, সেটা হচ্ছে সেই মনিটরের রেজলিউশন। এখন ইমেজ ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা একটা ইমেজের রেজলিউশন যদি কম থাকে সেটাকে কীভাবে বাড়াবো এবং সেটাকে কীভাবে কমানো যায়, এবং কি কি পদ্ধতি আছে, হ্যাঁ, ইমেজ ইন্টারপোলেশন অর্থাৎ বাড়ানোর ক্ষেত্রে কি কি ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়, কোন অ্যালগরিদমটা ভালো, সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে ইমেজ অ্যাকুইজিশন বলতে ইমেজটাকে আমরা ক্যামেরায় যখন স্টোর হয় তখন কিভাবে ইমেজটা হবে, অর্থাৎ ক্যামেরায় স্টোর হবে হচ্ছে প্রথমে একটা ইমেজের কীভাবে আমরা স্টোর করি। ইমেজটা তো আগে ক্যাপচার হতে গেলে সেই ইমেজের থেকে লাইট আমরা চোখে যেমন দেখি যে একটা অবজেক্টের উপর আলো পড়ে, সেই আলোটা এসে পড়ার পরে তারপরে আমরা সেই অবজেক্টটা দেখতে পারি। তাহলে এরকম আলোটা যদি আমরা না পড়ে, তখন কিন্তু রাত্রে যেমন কোনো অবজেক্ট আমরা দেখতে পাই না, যেহেতু আলো থাকে না। তাহলে হচ্ছে প্রথমে আমাদের অবজেক্টের উপর একটা আলো পড়তে হবে, তাই তো? আলো পড়লে, অর্থাৎ এইখানে ইমেজটা কিভাবে ছবি আকারে আসবে, প্রথমে এই দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে দেখো এখানে একটা এনার্জি, তাই তো? এনার্জি এসে পড়তেছে আমাদের ইমেজ থেকে, একটা এনার্জি বলতে ইমেজ থেকে লাইট এসে পড়তেছে কোথায়? আমাদের সেন্সিং ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ আমাদের যদি ক্যামেরা একটা ছবি তুলতে চাই তাহলে আমাদের ওইখানে কিন্তু সেন্সর থাকে, এবং সেন্সরের ভিতর যে ম্যাটেরিয়াল আছে অর্থাৎ লাইটটাকে সে বুঝতে পারবে, ডিটেক্ট করতে পারবে, তখন সেই আলোটা এসে সেন্সরের পর পড়বে। অর্থাৎ অবজেক্টটা যদি এখানে থাকে, যে জিনিসটা আমরা দেখবো, সেইখান থেকে আলো এসে আমাদের চলে আসবে সেন্সিং ম্যাটেরিয়ালে।
এই সেন্সিং ম্যাটেরিয়ালে আসার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এইখান থেকে একটা সিগনালে আমরা যেটা আউটপুটে বা স্টোরেজে স্টোর হবে সেখানে তো আমরা 0 1 পাবো শুধু, অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালুর উপর, অর্থাৎ তার নিচে গেলে এক ধরনের, অর্থাৎ যদি আমরা ধরি যে 128 মিডিলে 128-এর অর্থাৎ 0 to 256 এর ভিতরে যদি হয় যে 128-এর নিচে হলে সেটা হচ্ছে ব্ল্যাক ধরবে, এর উপরে হলে হোয়াইট ধরবে। এটা হচ্ছে যদি আমরা ধরি ইসের ক্ষেত্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের ক্ষেত্রে। আর যদি এমন হয় কালার ইমেজের ক্ষেত্রে পিক্সেল এখানে 3 ডাইমেনশনাল থাকবে, অর্থাৎ একটা পিক্সেলের ভেতরেই 3টা কালার সে ডিটেক্ট করবে, অর্থাৎ রেড গ্রিন ব্লু, অর্থাৎ একটা সেন্সরের ভেতর সে 3টা কালারকে সে নিবে, নিয়ে সেটা সিগনালে রূপান্তরিত করবে। সিগনাল, এই যে এখান দিয়ে সিগনালে যাওয়ার পর এখানে যে অ্যানালগ সিগন্যাল আকারে বা ডিজিটাল সিগন্যাল আকারে কনভার্ট হওয়ার পর এটা কোথায় স্টোরেজে, অর্থাৎ মেমোরি, আমাদের ক্যামেরার যে মেমোরি ইউনিট আছে সেই মেমোরি ইউনিটে স্টোর হবে। এখন এখানে একটা সেন্সরের কাজ দেখানো হয়েছে। এখন যদি এরকম অনেকগুলো সেন্সর, একটা এরকম যদি অনেক সেন্সর থাকে, তখন আমাদের এইটা কোন ধরনের সেন্সর বলবো? এইটা হচ্ছে লাইন সেন্সর, অর্থাৎ একটা প্রথমটা হচ্ছে সিঙ্গেল ইমেজিং, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজিং সেন্সর, আর আছে এটা হচ্ছে লাইন সেন্সর। আর অ্যারে সেন্সর হচ্ছে এটা হচ্ছে অ্যারে সেন্সর, অর্থাৎ একবারে অনেকগুলো পিক্সেল, অনেকগুলো সেন্সর 1 2 3 4 5 এইভাবে সাজানো আছে, রো কলাম অনুযায়ী সাজানো আছে। এখন এরপর যখন আলোটা পড়বে তখন, অর্থাৎ অবজেক্ট থেকে আলোটা আসবে, তখনও একবার প্রত্যেকটার সাথে এরকম লাইন করা আছে, অর্থাৎ এইভাবে সে ডিজিটাল সিগন্যাল আকারে সে কি করবে, ওইটা মেমোরিতে স্টোর করবে। এখন যদি এটা প্রত্যেকটা পিক্সেলের রেড গ্রিন ব্লু 3টা প্রাইমারি কালার আছে প্রত্যেকটা পিক্সেলে, যদি 3টে কালার হয় তাহলে তিনটার জন্য 3টা আলাদা আলাদা সিগন্যাল তৈরি করবে, অর্থাৎ রেডের জন্য একটা কালার তৈরি করবে, রেডের জন্য একটা সিগন্যাল দিবে, গ্রিনের জন্য, ব্লুর জন্য। তা 3 ধরনের কালার, যেহেতু একটা লাইটে বা যে কোনো রঙের ভিতর 3টা মৌলিক কালার, সেই মৌলিক কালার থেকে 3টা কালার সে তৈরি করে নেবে। তাহলে 3 ধরনের সেন্সর, একটা হচ্ছে সিঙ্গেল সেন্সর, এই সিঙ্গেল সেন্সরকে আলাদা পরপর সাজানোর পর একটা হচ্ছে লাইন সেন্সর, অ্যারে সেন্সর। এটা 3 ধরনের সেন্সর কি কি কাজে ব্যবহার করা হয় দেখো এখানে। এখন যদি আমরা ইমেজ একটা, এইখানে আছে একটা ফিল্মের পর এইটা একটা ফিল্ম, এই একটা ফিল্ম এই একটা সেন্সর, লাইন সেন্সর। এখন এই সেন্সরে যখন আলোটা এসে পড়বে এবং এইটা ফিল্মটা ঘুরতেছে, অর্থাৎ আমরা যেটা আছে আগে ফিল্মে যেভাবে আমাদের ইয়েটা হতো, ছবিটা আসতো ফিল্মের ক্ষেত্রে আসতো হচ্ছে ফিল্মটা এরকম রোল আকারে থাকতো, সেখানে সেন্সর থেকে কি লাইটটা এসে এই ফিল্মের উপর পড়তো এবং ওই টাইমের ভিতর ফিল্মটা একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ ঘুরে আসতো, ঘুরলে একটা ছবি নিয়ে নিতে পারতো। এটা হচ্ছে লাইন মোশন, অর্থাৎ লাইন সেন্সরের কাজ, যেটা হচ্ছে এইটা কিন্তু আমাদের যে এটা কিন্তু ঘুরতেছে রোটেশন, আর লাইনটা কিন্তু এইভাবে অটোমেটিক ওর পরে থাকবে, অর্থাৎ এই ফিল্মের পর। এরপর এরপর আরেকটা কোন ধরনের আছে সেটা হচ্ছে এখানে খেয়াল করো, সেটা হচ্ছে একটা ইমেজের পর ইমেজ অ্যাকুইজিশন ইউজিং লিনিয়ার সেন্সর, অর্থাৎ এটা হচ্ছে লিনিয়ার সেন্সর। এটা একটা অবজেক্টের পথ দিয়ে মুভ করে গেলে তার থেকে সেই অবজেক্টের প্রত্যেকটা তথ্য কালেক্ট করে নিচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার। আর হচ্ছে ইমেজ অ্যাকুইজিশন ইউজিং সার্কুলার সেন্সর হচ্ছে এটা, অর্থাৎ এইখানে একটা গোল একটা চাকতি মতন থাকবে, আমাদের যেগুলো হচ্ছে এমআরআই মেশিন যেগুলোকে বলে হয়, যে ওই মেশিনের ভেতরেই আমরা পুরা বডিটা, অথবা যদি সিটি স্ক্যান করি
মানুষের পুরা মানে মাথাটা সিটি স্ক্যান মেশিনের ভিতরে চলে যায় এবং চাই সাইড দিয়ে সে স্ক্যান করে। অর্থাৎ ওই সেন্সরগুলো চাই সাইড থেকে, অর্থাৎ মাথার চাই সাইড থেকে ছবি তোলে। অথবা যদি মানুষের পুরো বডির একটা ইমেজ নেওয়া হয়, যে তাকে ওই এক্স রে মেশিনে দিয়ে দিতে হবে, দিয়ে দিলে চাই সাইড থেকে তার ছবি তুলে একটা প্লেটে তার পুরা ইয়েটা দেখা যাবে, অর্থাৎ ছবিটা চলে আসবে। যেমন এটা একটা অবজেক্ট, এই অবজেক্টে থ্রি ডাইমেনশনাল পুরা তিন সাইডের থেকে থ্রি ডাইমেনশনাল তিন সাইড থেকেই যদি তার তথ্য যদি আমরা জানতে চাই বা স্ক্যান করতে চাই, তখন আমাদের থ্রি ডাইমেনশনাল যে সেন্সর, সার্কুলার সেন্সর, সেই সার্কুলার সেন্সর লাগবে। অর্থাৎ এটা একটা সার্কুলার সেন্সর আর এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটা এর ভিতর দিয়ে পাস করানো হচ্ছে, পাস করানোর পর এই সার্কুলার এটাকে পুরা তিন সাইড থেকেই, অর্থাৎ এর চারপাশ থেকেই সে স্ক্যান করে নেবে একবারে, তো ছবি তুলে নিচ্ছে। সেটা হচ্ছে সার্কুলার সেন্সর। আর এটা হচ্ছে একটা প্লেন, এটা হচ্ছে টু ডাইমেনশন। আর এই লাইনটা শুধু মুভ করবে এইখান থেকে শুরু করে, যদি এইদিকে যদি মুভ করানো হয়, এখান থেকে যে আলোটা আসবে, যেখান থেকে যে আলোটা পাবে সেই আলোটা সেন্স করবে। অর্থাৎ যেটাকে আমরা বলি ইসের এটা হচ্ছে স্ক্যানার যেভাবে হয়। অর্থাৎ স্ক্যানারে আমাদের পেপারটা দেই, পেপারটা দেওয়ার পর তার নিচে দিয়ে একটা আলো যায়, উপরে একটা সেন্সর থাকে। অর্থাৎ ওইখান থেকে ওই নিচে আলোটা যাওয়ার পরে সে আলোটা আসছে ওইখান থেকে, যে লেখাগুলো থাকে সেখান থেকে যে রিফ্লেকশনটা পাবে, অর্থাৎ ওই আলোটা আলোটা কি যখন জ্বলে, স্ক্যানারে খেয়াল করবে যখন স্ক্যান শুরু হয় তখন লাইট জ্বলে, তখন ওই আলোটা যে ওই বইয়ের পাতা বা যে পৃষ্ঠা তুমি স্ক্যান করবা সেই পেজের পর যে পড়বে, পড়ার পর ওইখানে যে অবজেক্ট থাকবে সেটা কালার হোক, কালার থাকলে সে সেই রকম কালার একটা রিফ্লেকশন দিবে লাইটের, ওইটাকে সেন্স করবে ওইখানে যে সেন্সরগুলো থাকে। ওই সেন্সরগুলো সেন্স করে, অর্থাৎ লাইন সেন্সর সেন্স করে, ওইটা কিন্তু আবার পর সাজানোর পরে আমাদের কম্পিউটারে আবার ওইভাবে স্টোর হয়ে যাবে। অর্থাৎ একটা খাতা বা বই যাই আমরা স্ক্যান করি সেই পাতাটা পুরাপুরি দেখা যাবে, পাশাপাশি একারে সব সাজানোর পর পুরাপুরি হুবহু ওই পাতাটাই চলে আসবে। এখন এইখানে একটা লাইন সেন্সর, এটা হচ্ছে সার্কুলার, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল যে স্ক্যানিং এর জন্য আমরা মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে ইমেজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা কিভাবে একটা ইমেজ, অ্যানালগ ফরম্যাটের একটা ইমেজকে সেন্সরের মাধ্যমে সেন্স করে আমাদের মেমোরিতে বা ডিজিটাল ফরম্যাটে কিভাবে স্টোর হয়। প্রথমে একটা এনার্জি সোর্স, এটা এনার্জি সোর্স, সেটা একটা টিউবলাইটের আলো হতে পারে বা সূর্যের আলো হতে পারে। সোর্স থেকে অবজেক্ট, এটা যদি একটা অবজেক্ট হয়, এটা অবজেক্ট, এর উপর আলো এসে পড়তেছে, আলো এসে পড়ে এর রিফ্লেকশন হয়ে কোথায় যাচ্ছে, এই সেন্সরের ভেতর। সেন্সরের ভেতর যাওয়ার পরে সে এইখানে কি করবে, সে প্রত্যেকটা পয়েন্টের, অর্থাৎ এইখানে যে পয়েন্টটা আছে সেখানে এক ধরনের কালার, আবার এইখানে যে পয়েন্টটা আছে সেইখানে এক ধরনের কালার, এই কালারগুলোকে আইডেন্টিফাই করে সে কি করবে, আমাদের এইরকম একটা ডিজিটাল ইমেজ দিবে এরকম। অর্থাৎ এখানে প্রত্যেকটা কিন্তু একটা পিক্সেল, একটা পিক্সেল পিক্সেল এইখানে কিন্তু এইটা হচ্ছে অ্যানালগ ছিল, অ্যানালগ কালার, অ্যানালগ পিক্সেলের যে অবজেক্টটা, অর্থাৎ যে মূল অবজেক্টটা, তা কিন্তু ডিজিটাল যখন হচ্ছে তখন কিন্তু তার এজগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। অর্থাৎ এরকম ভেঙে ভেঙে যাওয়ারও কারণ আছে, যেহেতু আমরা অ্যানালগ থেকে ডিজিটালে নিলে কিছু ডাটা লস হয়। এটা হচ্ছে স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশনের উপর ভিত্তি করে এই ডাটা লস নির্ভর করে। অর্থাৎ স্যাম্পলিং একটা ইমেজের যত স্যাম্পলিং আমরা বাড়াবো তত তার ডাটা লস কমতে থাকবে, অর্থাৎ তত ইমেজটাকে মোটামুটি অ্যানালগের কাছাকাছি যাবে। আমরা এই যে একজন যদি আমরা বলি যে আমাদের ঠিক আছে মানুষের চোখের রেজলিউশন কত, চোখের যে ক্যামেরা, এই ক্যামেরার রেজলিউশন কত, এই ক্যামেরা রেজলিউশন কিন্তু এখনো যত ক্যামেরাই আবিষ্কার হয়েছে তার কাছাকাছি কোনোটাই, একটাও কোনো কাছাকাছি যেতে পারেনি, মানে অনেক দূরে আরো। ক্যামেরার রেজলিউশন কয়েক মানে লক্ষ মেগাপিক্সেল। হ্যাঁ, যেটা আমরা যে অবজেক্টগুলোকে দেখি কত স্মুথলি দেখা যায়, অথচ যেটা কম্পিউটারে বা ক্যামেরা দিয়ে নেওয়া হবে সেটাকে
একটু না একটু খুঁত থাকবেই, রিয়ালের কাছাকাছি এখনো আসতে অনেক দেরি। তাহলে এইভাবে আমরা একটা ইমেজ কিভাবে ডিজিটালি, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা একটা 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 করে পিক্সেল পিক্সেল আসে, ওই পিক্সেলের ক্ষেত্রে কি কালার হবে, কি কালার হবে এইটাও কিন্তু নির্ধারিত হবে, অর্থাৎ কালার ওইটার ক্ষেত্রে কি কালার আছে, যেমন এইখানে একটু কালো বেশি, এইখানে সাদা বেশি, এটাও কিন্তু কালার লেভেল অনুযায়ী সে ওইখানে যখন সেন্সর সেন্স করবে তার আলোর উপর ভিত্তি করে কম্পিউটারে তার কালারটাও আইডেন্টিফাই করে দেবে এটা কোন ধরনের কালার ছিল। তারপরে আমরা এটা আসি অ্যাকুইজিশন ইউজিং সেন্সর অ্যারে। এখন সিসিডি অ্যারে, অর্থাৎ আমরা যেটা হচ্ছে অ্যারে যেটা বললাম সেটা হচ্ছে একটু আগে, এটা হচ্ছে অ্যারে, এই যে এই পিকচারটা, এটা কিন্তু একটা অ্যারে সেন্সর, অর্থাৎ অনেকগুলো। আমাদের যে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি, ক্যামেরার যেটা হচ্ছে লেন্স বলা হয়, ওইখানেও কিন্তু সেন্সর আছে, ওইখানে অ্যারে সেন্সর থাকে। এবং অ্যারে সেন্সর মনে করি যে সেটা আছে যদি 4000 বাই 4000 পিক্সেলের একটা অ্যারে হয়, অর্থাৎ অ্যারের সাইজ 4000টা রো এবং 4000টা কলাম, এতগুলো নিয়ে একটা অ্যারে সেন্সর একটা ক্যামেরার। তাহলে ক্যামেরার একটা ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার এইখানে লেন্স, এই যে আমাদের লেন্স, লেন্সের পর তারপরে উপরটা খুলে ফেললে আমাদের এইখানে দেখা যাচ্ছে, এখানে এই যে অ্যারে সেন্সর, এইখানে আলোটা এসে পড়বে, পড়ার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারে সেন্সর, এর ভিতর দিয়ে আলো এসে পড়বে, অর্থাৎ ওই অবজেক্টে আলো এসে পড়বে এবং প্রত্যেকটা পিক্সেলের থেকে একটা ভোল্টেজ কার তার লাইটের উপর ভিত্তি করে সে ওইভাবে মেমোরিতে সেই অনুযায়ী ভ্যালু স্টোর হবে। এটা হচ্ছে 3.2 মিলিয়ন পিক্সেলের একটা অ্যারে সেন্সর। এখন একটা ইমেজের যে সেন্স করবে সেটা কিন্তু দুটো জিনিসের উপর ভিত্তি করে সেই ইমেজের পিক্সেলের কোনটার ইয়ে হবে, অর্থাৎ কালারটা কেমন হবে, এটা ডিপেন্ড করে যাচ্ছে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে ইন্টেন্সিটি, একটা হচ্ছে ইলুমিনেশন। ইন্টেন্সিটি ডিপেন্ড করে আছে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে ইলুমিনেশন, একটা হচ্ছে রিফ্লেক্টেন্স, অর্থাৎ যে যে জিনিসের আমরা ছবি তুলব সেটা সেটার ইন্টেন্সিটি কত হবে। যদি আমরা ধরি ইন্টেন্সিটিটা এফ অফ এক্স ওয়াই, ইন্টেন্সিটি যদি ধরি এফ অফ এক্স ওয়াই, এক্স ওয়াই বলতে আসছে আমাদের এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট, একটা লোকেশন, অর্থাৎ একটা পয়েন্ট, একটা পিক্সেলের লোকেশন, একটা পিক্সেলের লোকেশন যদি এক্স ওয়াই হয়, সেই এক্স ওয়াই পয়েন্টের ইন্টেন্সিটি ভ্যালু হবে যে অবজেক্টটা কে ছবি তুলব তার ইলুমিনেশন এবং রিফ্লেক্টেন্স। ইলুমিনেশনটা কি? ইলুমিনেশনটা হচ্ছে দি অ্যামাউন্ট অফ সোর্স ইলুমিনেশন ইনসিডেন্ট ইনসিডেন্ট অন দ্য সেন্স, অর্থাৎ সেই লাইটটা কতটুকু পড়তেছে, অর্থাৎ কোনো একটা অবজেক্টের ইন্টেন্সিটি লেভেল হবে তার উপর কতটুকু পরিমাণ লাইট পড়তেছে সেইটা, এবং রিফ্লেক্টেন্সটা কি? রিফ্লেক্টেন্সটা আছে ওর পর পড়ার পর যে অবজেক্টটা পড়তেছে তার প্রতিফলিত করার ক্ষমতা, অর্থাৎ তার প্রতিফলিত করার ক্ষমতার উপর ডিপেন্ড করবে এই ইন্টেন্সিটি ভ্যালু, অর্থাৎ ইন্টেন্সিটি ভ্যালু এফ ডিপেন্ড করবে আই এক্স ওয়াই এবং আর এক্স ওয়াই এই দুটোর উপর। এখন এইখানে আই এক্স ওয়াই এর মান জিরোর থেকে বড় হবে এবং ইনফিনিটি থেকে ছোট, এবং এই আর আর বলে রিফ্লেক্টেন্স, আর আই আছে ইলুমিনেশন, রিফ্লেক্টেন্সের ভ্যালু হবে অন এবং জিরো এর মাঝামাঝি, অর্থাৎ হয় এটা কিছু পাঠাবে না, আর না হলে পুরাটা পুরাটা পাঠাবে এরকম, যেহেতু ওয়ান থেকে লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন জিরো এটা বলা হয়েছে কেন, আসলে কোনো
অবজেক্টটি পুরাপুরি কালো নয়, আবার কোনো অবজেক্টই পুরাপুরি রিফ্লেক্ট করার ক্ষমতা নাই, যে যতটুকু আলো পড়বে ঠিক ততটুকু রিফ্লেক্ট করে দিবে, এরকম ক্ষমতা কিন্তু কোনো অবজেক্টের নাই। আর আমরা যেটা কৃষ্ণ গহ্বর বলি, শুধুমাত্র তারই ব্ল্যাক হোল যেটা, তারই শুধুমাত্র ক্ষমতা আছে যে সম্পূর্ণটা শোষণ করে নেওয়ার। কিন্তু কৃষ্ণ গহ্বরের মতন ওরকম কালো দ্বীপ কিন্তু বাস্তবে আমরা কোনো অবজেক্ট পাই না। যতই কালো বলি তার থেকে কালো আর একটু কালো আছে। তাহলে আমরা এখানে দেখি যে একটা পিক্সেলের একটা অবজেক্টের এক্স ওয়াই পয়েন্ট যদি একটা পয়েন্ট হয়, সেটা আর ইন্টেন্সিটি লেভেল হবে তার ইলুমিনেশন এবং রিফ্লেক্টেন্স দুটোর মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এখানে এইখানে হচ্ছে একটা ভ্যালু, অর্থাৎ ইন্টেন্সিটি যেটা ভ্যালু সেটা হচ্ছে লেস দ্যান ইনফিনিটিভ এবং গ্রেটার দ্যান জিরো, আর যেটা আছে রিফ্লেক্টেন্স লেস দ্যান জিরো এবং গ্রেটার দ্যান জিরো এবং লেস দ্যান অন। এইবার আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি, যে এই যে আমরা ইলুমিনেশন যেটা পড়লাম, ইলুমিনেশনটা সেটা লুমেনটা কি? ইলুমিনেশনটা হচ্ছে লুমেনের উপর ডিপেন্ড করে, এ ইউনিট অফ লাইট ফ্লো অর লুমিনাস ফ্লাক্স, অর্থাৎ একটা পয়েন্ট থেকে কতটুকু পরিমাণ লাইট সে হচ্ছে বিকিরিত হচ্ছে, সেটা হচ্ছে তার লুমেন। যেমন আমরা যদি প্রজেক্টর নিয়ে কাজ করতে চাই, প্রজেক্টর কিনতে যাই, তখন কিন্তু লুমেন কত এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। অর্থাৎ যেটা একটা দেখো যে লুমেন পার স্কোয়ার মিটার, এটা কিসের উপর ডিপেন্ড করে? দি মেট্রিক ইউনিট অফ মেজার ফর ইলুমিনেন্স অফ এ সারফেস। অর্থাৎ একটা সারফেসের লুমেনটা যেমন হবে তার উপর ডিপেন্ড করে একটা সারফেস কতটুকু আলোকিত করতে পারবে, সেটা লুমেনের উপর, একটা লাইটের লুমেনের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা একটা প্রজেক্টর কিনলাম, সেটা সারফেসটা লাইট আলোকিত করে কিভাবে? প্রজেক্টর থেকে তো কোনো একটা আলো ফেলে। সেটা কোনো প্রজেক্টর আমরা দেখতে পারি যে রুম দিনের আলোতেও প্রজেকশন হয়, মানে মাঠে নিয়েও আমরা প্রজেকশন করলে সেটা ভালো দেখা যায়। আবার কোনো প্রজেক্টরে ঘরের ভিতর রেখে জানালা দরজার পর্দা টেনে দিয়ে তারপরে আমাদের প্রজেকশন দিতে হয়, অর্থাৎ তখন দেখতে হয়, না হলে মানে ফেট বা বাইরের আলো এসে ওটা নষ্ট হয়ে যায়, ভালো বোঝা যায় না, ছবিটা ভালো আসে না। তাহলে বাইরে যেটা আমরা দেখি যে প্রজেক্টরে, তার লুমেনটা বেশি, এবং সেটা হচ্ছে লুমেন বেশি হলে সেটা আমরা বাইরেও সেটা সেই প্রজেক্টর দিয়ে আমরা খেলা হোক বা যা কিছু প্রেজেন্টেশন দিতে পারবো। কিন্তু আমরা যেটা হচ্ছে ক্লাসরুমে যেগুলো করি, সেটা বাইরের দরজা জানালাও আটকা রেখে পর্দা টেনে দিয়ে তারপরে আমাদের দেখাতে হয়, অর্থাৎ সেটা লুমেন কিন্তু কম। এই লুমেনের উপর দাম, প্রজেক্টরের দাম ভ্যারি করে। যেমন আমরা একটা এক্সাম্পল আসি, সেটা হচ্ছে অনেক ক্লিয়ার ডে, যদি আকাশে কোনো মেঘ না থাকে, তখন দি সান মে প্রডিউস ইন এক্সেস অফ 90,000 লুমেন পার মিটার স্কোয়ার, অর্থাৎ মিটার স্কোয়ার অফ ইলুমিনেশন অন দ্য সারফেস অফ দ্য আর্থ, অর্থাৎ পার বর্গ মিটারে 90,000 লুমেন 90,000 লুমেন, অর্থাৎ এতটুকু আলোকিত করে সূর্যের আলোতে যদি মেঘ না থাকে, সেটা হচ্ছে 90,000 লুমেন পার মিটার স্কোয়ার। আর যদি ক্লাউডি অর্থাৎ মেঘ থাকে, তখন 10,000 লুমেন পার মিটার স্কোয়ার, অর্থাৎ তার লুমেনের পরিমাণ পার মিটার স্কোয়ার 10,000। এবং যদি ইভিনিং হয়, অর্থাৎ ক্লিয়ার ইভিনিং, বিকালের দিকে হয়, তখন 0.1 লুমেন, অর্থাৎ আমরা সন্ধ্যার আগে আগে পয়েন্ট যখন সূর্য থাকে ডুবে যায় বিকালের দিকে, তখন 0.1 লুমেন পার মিটার স্কোয়ার, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের 1 বর্গ মিটারে আলোকিত করতে 0.1 লুমেন লাগবে, থাকে সাধারণত থাকে। অর্থাৎ আমরা তখন ওই রকম আলো দেখি। যদি কোনো প্রজেক্টরের যদি লুমেন কম হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওরকম ঘোলা টাইপের ছবি আসবে, ক্লিয়ার আসবে না। তারপর কি টাইপিক্যাল illumination level in a commercial office is about 1000 lumen, অর্থাৎ একটা কমার্শিয়াল অফিসের ভেতরে নর্মালি আলোকিত অবস্থা থাকে, যেটা থাকে সেটা হচ্ছে 1000 লুমেন পার মিটার স্কোয়ার। অর্থাৎ
কিছু কিছু বেসরকারি যে অফিস সেগুলোর ক্ষেত্রে কিন্তু তার অফিসের ভেতরে কাজ করার জন্য আমাদের কতটুকু ভেতরে লাইট থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে, কম আলোতে কাজ করা কিন্তু ভালো না, আবার বেশি আলোতেও কাজ করা ভালো না। সেহেতু এখানে অফিসের ভেতর যেসব ভালো ভালো যেসব অফিসগুলো আছে, বিদেশি যেসব কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি যেমন গ্রামীণ ফোন, তারপর গুগল, এসবের এর ভেতর অফিসের ভিতর কতটুকু লাইট আলোকিত হবে সেটার লুমেনও নির্ধারিত থাকে, যে এতটুকু আলো থাকবে রুমের ভেতর। সেটার ক্ষেত্রে হচ্ছে 1000 লুমেন পার মিটার স্কোয়ার হতে হবে। তাহলে একটা আমরা এই লুমেনটা আছে এই ইউনিট অফ লাইট ফ্লো, অর্থাৎ একটা সিঙ্গেল ইউনিট, অর্থাৎ একটা লাইট ফ্লো অর লুমিনাস ফ্লাক্স। ফ্লাক্স সম্পর্কে আমরা এরা ফিজিক্সে পড়ছি মনে হয়, এইসের ইন্টারমিডিয়েটের ফ্লাক্স, যে আলো লাইটের ফ্লাক্সটা কি, ইলুমিনেশন। তাহলে এই ক্ষেত্রে ইলুমিনেশনটা ডিপেন্ড করে এই লুমেনের উপর কিন্তু, অর্থাৎ একটা জিনিস, একটা অবজেক্ট, একটা তল কতটুকু আলোকিত হবে এই ইলুমিনেশন ভিত্তি করে লুমেনের উপর নির্ভর করে। তাহলে হচ্ছে আমরা এখানে দেখি যে ইন্টেন্সিটি নির্ভর করেছে ইলুমিনেশন এবং রিফ্লেক্টেন্সের উপর, যে একটা আবার ইলুমিনেশন ডিপেন্ড করে যাচ্ছে লুমেনের উপর, অর্থাৎ লুমেন হচ্ছে আমরা যে সূর্যের আলো বা কতটুকু আলো পড়তেছে সেই অবজেক্টটাকে আলোকিত করতেছি, সেই অবজেক্টটাকে যে আলোকিত যদি আমরা কম করি তার থেকে কিন্তু আলোটা আমরা কম পাবো। যদি একটা ছবি তুলি, সেটা ফ্ল্যাশ না দিয়ে তুলি তখন কিন্তু আলোটা কম আসবে, আবার যদি ফ্ল্যাশ দিয়ে তুলি তখন আলো কিন্তু বেশি আসবে। তাই এই ইলুমিনেশনটা এবং রিফ্লেক্টেন্স এবং যে আলো যার ছবি তুলবো সেটা কতটুকু আলো রিফ্লেক্ট করতেছে তার উপর ভিত্তি করে সেটা লাইট, তার ইমেজের যে ইন্টেন্সিটিটা সেটা বোঝা যাবে। অর্থাৎ এই যে ইমেজটা হচ্ছে তার ইন্টেন্সিটি লেভেল বলতে হচ্ছে আমরা যদি ইন্টেন্সিটি কম হয় যে সেটা ঘোলা ঘোলা অন্ধকার টাইপের ইমেজ আসবে, আর যদি ইন্টেন্সিটি লেভেল যদি ভালো থাকে তাহলে পরিষ্কার ঝকঝকে একটা ইমেজ পাবো আমরা। তাহলে আমরা ইলুমিনেশন ডিপেন্ড করে লুমেনের উপর, যে সেটাকে আমরা পার স্কোয়ার মিটার হোক বা একক ক্ষেত্রে বা একটা পিক্সেলের উপর কতটুকু আলো পড়তেছে সেটার উপর। এখন আমরা দেখি যে এখানে একটা প্রজেক্টরের ক্ষেত্রে দেখি, যেটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 4500 লুমেন। এই প্রজেক্টরের দাম আছে যদি কেউ না ঢুকতে পারো তাহলে ইয়ে করতে হবে, ওইখানে আবার আর যে লিঙ্ক পাঠাইছি সেই লিঙ্কে আবার ক্লিক করলে ঢুকতে পারবা। আসি তো স্যার। তাহলে এইখানে হচ্ছে 4500 লুমেন, একই মডেল প্রায় কাছাকাছি, কিন্তু এর হচ্ছে 5200 লুমেন, অর্থাৎ এ পার ইউনিট, অর্থাৎ আমরা যে সারফেসে আমরা প্রজেক্টর থেকে লাইটটা ফেলবো সেটার একটা পার ইউনিট বলতে আসছে, যদি আমরা পার স্কোয়ার মিটার ধরি বা পার পিক্সেলও ধরি, তাই সে একটা পিক্সেল আলোকিত করার বা একটা 1 স্কোয়ার মিটার আলোকিত করার ক্ষমতা 4500। অর্থাৎ আমরা কিন্তু সূর্যের আলো যেটা আছে আমরা পরে পরিষ্কার মানে আকাশ ক্লিয়ার থাকলে তখন কিন্তু আমাদের 10,000 লুমেন পার মিটার স্কোয়ার, আর এখানে প্রজেক্টরের ইয়ে আসছে 4500 লুমেন, আর এইটা হচ্ছে 5200 লুমেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে দাম দেখো, একটা হচ্ছে 59,000, একটা হচ্ছে 88,000। অর্থাৎ এই লুমেনের উপর কিন্তু ভিত্তি করে দাম, কিন্তু এর কিন্তু রেজলিউশন যা এটা প্রায় একই রকম। তা ইয়ে মোটামুটি প্রায়, এই যে লুমেন ব্রাইটনেসটাও কম, যেহেতু লুমেন কম থাকলে তো এটা লুমেন এই যে 5200 লুমেন, আর এটা 4500 লুমেন, তাহলে এর উপর ভিত্তি করে দাম অনেক হেরফের হয়। সেহেতু আমরা দেখি যে প্রজেক্টর তো একই রকম দেখতে, সবকিছু একই রকম, কিন্তু এর দাম এত বেশি, এর কম কেন? এটাও কিন্তু একটা ফ্যাক্টর, যে কতটুকু এর লুমেন কতটুকু, তার উপর ভিত্তি করে সেটা আমরা বাইরে আউটডোরে ব্যবহার করব প্রজেক্টর, নাকি আমরা ইনডোরে ইনডোরের জন্য লুমেন কম হলে সমস্যা নেই, কিন্তু আউটডোরের ক্ষেত্রে লুমেন বেশি লাগবে। এরপর এসেছে লুমেনের পর হচ্ছে ইলুমিনেশন ডিপেন্ড করে লুমেনের উপর। এবার হচ্ছে রিফ্লেক্টেন্স।
রিফ্লেক্টেন্স হচ্ছে একটা অবজেক্টের উপর লাইট পড়লে সেই লাইটটার কতটুকু পরিমাণ সে ইয়ে করবে, আবার ব্যাক করে দিতে পারবে, অর্থাৎ রিফ্লেক্ট করতে পারবে। যেমন আমরা একটা যদি ব্ল্যাক কালো কালারের একটা কম্বল হয়, তার রিফ্লেক্টেন্স হচ্ছে 0.01, এটা লেভেল আসছে গ্রেটার দ্যান 0 এবং লেস দ্যান 1। এখন পুরাটাই একটু আগেই বলছি যে পুরাটা আলো রিফ্লেক্ট করতে পারবে না, আবার পুরাটা শোষণ করার ক্ষমতা এরকম অবজেক্ট আমাদের পৃথিবীতে বাস্তবে নাই। এখন যদি রিফ্লেক্টেন্সের ক্ষেত্রে একটা ব্ল্যাক ভেলভেট অর্থাৎ কালো রঙের কম্বলের ক্ষেত্রে হচ্ছে 0.01, আবার যদি স্টেনলেস স্টিল হয় তার লুমেন্স অর্থাৎ তার হচ্ছে রিফ্লেক্টেন্স হচ্ছে 0.65, যদি ওয়াল পেইন্ট হয় সাদা রঙের তার ক্ষেত্রে 0.80, আর যদি সিলভার প্লেটেড মেটাল হয় সিলভার কালারের তার রিফ্লেক্টেন্স হচ্ছে 0.90। আর যদি তুষারপাত হয়, তুষার বলতেছে বরফের কোনো আলো যদি পড়ে সেইটা রিফ্লেক্টেন্স 0.93 হবে, অর্থাৎ ফর স্নো অর্থাৎ তুষারের জন্য 0.93 রিফ্লেক্টেন্স। তাহলে ডিজিটাল ভার্সেস অ্যানালগ ইমেজ, আমরা যেটা আসছে অ্যানালগের ক্ষেত্রে কি হয়, এটা যদি যদি একটা ইমেজের যদি ফাংশন হয় v = f(x, y), এখানে v(x, y) আর রিয়াল বলতে কি বোঝায়, এখানে সব ধরনের ভ্যালু থাকবে, এটা পয়েন্ট দশমিকের পর 5.5, 5.6, 5.7 বা 5.00 অন 5.002 এরকম রিয়াল ভ্যালু, সব ভ্যালু আসতে পারে। এটা হচ্ছে অ্যানালগের ক্ষেত্রে। আর ডিজিটালের ক্ষেত্রে ইন্টিজার টাইপের হচ্ছে আমরা এখানে ফ্র্যাকশন ওরকম মানগুলো থাকবে না, জাস্ট পূর্ণ ভ্যালু থাকবে। অর্থাৎ যে কোনো একটা আমরা যদি কালার দেখাতে চাই তার কালার হবে কেমন 0 to 55, এতগুলো যদি একটা কালার রেঞ্জ ধরি তাহলে সে 0 to 55 হলে তখন আমরা যদি একটা কালার ধরি 10, একটা কালার যদি 12 ধরি, বা একটা কালার যদি 30 ধরি, একটা কালার যদি 128, সাধারণত গ্রে কালারের জন্য 128 ধরা হয়, আবার হোয়াইটের জন্য হচ্ছে ধরা হয় 255, তারপরে ব্ল্যাকের জন্য 0 কালারের জন্য। তাহলে এই যে ডিজিটালের ক্ষেত্রে আমরা কালারের জন্য ফিক্সড একটা ইন্টিজার টাইপের ভ্যালু ধরতেছি, এগুলো হচ্ছে ডিজিটালের জন্য। আর অ্যানালগের জন্য ফ্র্যাকশন, যে কোনো রিয়েল ভ্যালু আসতে পারে। এবার আসি আমরা স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন। আমরা একটা ইমেজ একটা ইমেজ ইসের থেকে একটা ক্যামেরা তুলবে বা আমরা অ্যাকোয়ার করলাম, ইমেজটাকে সেন্স করার পর এটাকে ডিজিটালে করতে গেলে আমাদের স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন করতে হবে। স্যাম্পলিং মিনস মেজারিং দ্য ভ্যালু অফ অ্যান ইমেজ অ্যাট এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, অর্থাৎ একটা ইমেজ কতগুলো পয়েন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে তার স্যাম্পল। যদি আমরা একটা ইমেজকে তুলি, সেটাকে যদি আমরা 1024/800, 1024 ইন্টু 800 এই পিক্সেলের এই সংখ্যা অর্থাৎ দিয়ে যদি আমরা একটা ইমেজকে স্যাম্পলিং করি, অর্থাৎ এতগুলো পয়েন্ট নিয়ে, তাহলে আবার এর স্যাম্পল সাইজ, তাহলে 1024 ইন্টু 800 করলে যা হবে সেটা হচ্ছে ওই ইমেজের স্যাম্পল সাইজ, অর্থাৎ একটা ফাইনাইট নাম্বার হতে হবে। কিন্তু একটা যদি আমরা অ্যানালগের ক্ষেত্রে ধরি, এখানে কিন্তু স্যাম্পল এই ধরনের কোনো সাইজ আনলিমিটেড, অর্থাৎ আমরা যতটুকু ধরবো মনে হবে তার থেকে আরও স্মুথ করা যায়, স্মুথ আছে। স্যাম্পলিং গেল এটা, যে ইমেজকে কতগুলো আমরা কত সংখ্যক ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, সেইটা হচ্ছে স্যাম্পলিং। এবার কোয়ান্টাইজেশন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য মেজার্ড ভ্যালু অ্যাট দ্য স্যাম্পল পয়েন্ট বাই অ্যান ইন্টিজার, অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের একটা ভ্যালু থাকবে। ভ্যালু কি ভ্যালু? এটা হচ্ছে কালার ভ্যালু, যে প্রত্যেকটা পিক্সেলের তো আমরা জানি রেড গ্রিন ব্লু, যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় তাহলে শুধুমাত্র ব্ল্যাক হোয়াইট একটা লেভেলের কালার থাকবে, হয় ব্ল্যাক নাহলে হোয়াইট। তাহলে এই যে ওই যদি কালার ইমেজ হয় তাহলে কালার ভ্যালু থাকবে, অর্থাৎ এই যে ইমেজের যে ভ্যালুটা, যে ওই স্যাম্পলের যে স্যাম্পলিং করার পর ওই পিক্সেলের একটা কালার ভ্যালু দিতে হবে। ওই কালার ভ্যালু 10 হবে না 20 হবে না 255 হবে নাকি 0 হবে,
এই যে ভ্যালুটা দিচ্ছি এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। তাহলে হচ্ছে এটা ইন্টিজার টাইপের ভ্যালু, অর্থাৎ এখানে যদি একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অবজেক্ট এখান থেকে আমরা এখানে দেখো যে এইখান থেকে কালারটা এই পিক্সেল, একটা পিক্সেল একটা পিক্সেল, এখানে যে কালার সেই কালারটা কিন্তু এখানে ভ্যালু আকারে রিপ্রেজেন্ট হচ্ছে। যদি এটা ডিজিটাল ইমেজ আর এগুলোকে সব একটা পিক্সেল এগুলো। এবং গ্রে লেভেল কালারের জন্য আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ 0 to 255 অর্থাৎ 255 এতগুলো কালার নিয়ে একটা গ্রে লেভেল ইমেজ তৈরি হয়। 0 হচ্ছে ব্ল্যাক এবং 255 হচ্ছে পিওর হোয়াইট, এবং এর ভেতরে থাকলে হোয়াইট কমবে, 0-র কাছাকাছি আসলে কমবে, আবার 255 কাছাকাছি গেলে বাড়বে। তাহলে আমরা ওই ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইমেজটাকে স্যাম্পলিং মানে ইমেজের এই যে যেটা পিক্সেল হয় এর একটা রো ভ্যালু আছে এবং এর একটা কলাম ভ্যালু আছে, তাই তো? রো কলাম দিয়ে আমরা এই স্যাম্পল পজিশনটা নির্ধারণ করতে পারবো। এখন পজিশন যদি গ্রে লেভেল ইমেজ হয়, যদি এটা যদি গ্রে স্কেল ইমেজ হয়, এর কালার হবে 0 থেকে 255। তাহলে 128 যদি কালার হয়, কালার ভ্যালু, সেইটার কালার হবে হচ্ছে গ্রে। এবং তার উপরে গেলে এখানে 0-কে ধরছে হোয়াইট আর 255-কে ধরা হয়েছে ব্ল্যাক। তাহলে এখানে হচ্ছে যত উপরের দিকে যাবো তত ব্ল্যাক এবং যত নিচের দিকে আসবো তত হোয়াইট হবে। তাহলে এই একটা পিক্সেল, এই একটা পিক্সেল, এই পিক্সেলের কালার কি হবে সেটা যখন সেন্স করে, সেটা কোন লেভেলে, সেটাকে আমরা এইটি যখন করছি, একটা ইমেজকে যখন রো কলাম অনুযায়ী ভাগ করা হয়েছে তখন সেইগুলো স্যাম্পলিং করা হয়েছে। আবার স্যাম্পলের যে ভ্যালুটা হবে, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল, স্যাম্পল বলতে প্রত্যেকটা যে পিক্সেলে যদি ধরি, এই পিক্সেলের কালারটা কি হবে সেইটা নির্ধারণ করা হবে এইভাবে, অর্থাৎ কালার কোন লেভেলে পড়বে, অর্থাৎ একটা ফিক্সড কোয়ান্টাইজেশন বলা হবে। এটা 128 হবে নাকি 129 হবে না 130 হবে, এটা এইভাবে নির্ধারণ করা হবে। এরপর আমরা যাই এদিকে, স্টেপিং ডাউন ফ্রম রিয়ালিটি টু ইন্টিজার কোঅর্ডিনেটস XY স্যাম্পলিং। অর্থাৎ আমরা একটা অবজেক্ট এর ছবি যখন আমরা ডিজিটালে নিব তখন এরকম হয়ে যাবে, এটা হচ্ছে ডিজিটাল। এখন এইখানে স্যাম্পলিং করা হলো, স্যাম্পলিং করার পর অর্থাৎ কন্টিনিউয়াস ইমেজ প্রজেক্টেড অনটু এ সেন্সর অ্যারে, অর্থাৎ এই বাম পাশেরটা এইটা এ আর এটা হচ্ছে বি ইমেজ, অর্থাৎ এটা হচ্ছে সেন্সর অ্যারের মাধ্যমে যাওয়ার পরে তারপর রেজাল্ট অফ ইমেজ স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশন। অর্থাৎ স্যাম্পলিং করার পর কি হলো, প্রত্যেকটাকে সেল অনুযায়ী ভাগ করা হলো। কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে কালার ফ্যাক্টর, অর্থাৎ ওইখানে কত কালারের ভ্যালু দিবে। যেমন এইখানে কিন্তু এইভাবে মিশে যাওয়া উচিত ছিল, কিন্তু সেইটা না, যে পুরোটা বাদ চলে গেছে, পুরোটাই বাদ যাওয়ার কারণ হচ্ছে এইখানে যে কালার লেভেল, মনে করি এইটুকু সামান্য ছিল, এইখানে সাদা অংশের পরিমাণ বেশি, তখন ও কোয়ান্টাইজ করে ফেলবে যে ওটা পুরাপুরি হোয়াইট করে দিছে। এবং যেখানে একটু কালো কম সেখানে দেখো যে পুরাপুরি আরো কালোটা মনে হচ্ছে এখানে আরো বেশি করে দিছে। অর্থাৎ এইটা কোয়ান্টাইজেশনের উপর ভিত্তি করে একটা ইমেজ যে কালারটা কেমন হবে সেটি নির্ধারিত হবে।
আর স্যাম্পলিং এর উপর ভিত্তি করে এই ইমেজটাকে আলাদা আলাদা ব্লক আকারে ভাগ করবে পার্ট বাই পার্ট। এরপর আমরা যদি স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন আরেকটা গ্রাফ আকারে দেখি, যে একটা ইমেজ, এই ইমেজটাকে এই ইমেজটাকে এই যে সেন্সর, লাইন সেন্সর যদি ধরি এ টু বি, অর্থাৎ এই বরাবর যদি এইখানে লাইন সেন্সরে কেমন গ্রাফ রিপ্রেজেন্ট করবে, এই এ থেকে বি পর্যন্ত, যে সেন্সর যে কালারটা সেই কালারটা কেমন গ্রাফ রিপ্রেজেন্ট করবে। মনে করো এইখানে হচ্ছে এ, এটা কিন্তু টপ হাই, এটুকুর হাই আছে, হাই থাকার কারণ কি, এইটুকু এই জায়গাটুকু অর্থাৎ এইখানে শুরু করে এই পর্যন্ত এটুকু কিন্তু হোয়াইট মানে হচ্ছে হাই আছে। এরপর আমরা যখন এই ব্ল্যাকে চলে আসলাম, এই পয়েন্ট থেকে শুরু হলো হচ্ছে ব্ল্যাক, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ব্ল্যাক হলেই কিন্তু এই যে ডাউন হয়ে গেল, এর ভ্যালুটা নিচে চলে আসলো। নিচে আসার পর যখন এইখানে স্ক্যান করতেছে পরপর এইদিকে যত যাচ্ছে, এইখানে কিন্তু একটু আস্তে আস্তে হোয়াইট হচ্ছে, আস্তে আস্তে হোয়াইট হওয়া মানে কি আস্তে আস্তে উপরে উঠতেছে, অর্থাৎ হোয়াইটের দিকে যাচ্ছে। এইদিকে তো হোয়াইট, এইদিকে হোয়াইট কালার, আর এইদিকে হচ্ছে ব্ল্যাক, নিচের দিকে ব্ল্যাক, তাহলে এইদিকে যাচ্ছে মানে হোয়াইটের দিকে। আবার যখন এইখানে এসে গেল তাহলে ম্যাক্সিমাম হোয়াইট, এইদিকে যখন আবার এইখান থেকে যাচ্ছে তখন আবার কিন্তু এই যে ব্ল্যাক, অর্থাৎ এইখানে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। এই ব্ল্যাকের কারণে কিন্তু এই যা সবচেয়ে কম। আবার যখন শেষ হয়ে গেল এই পয়েন্টে, তখন হোয়াইট পেয়ে গেল, তখন এ কিন্তু অটোমেটিক এই যে হোয়াইট চলে আসছে টপে, এটুকুর জন্য টপ, অর্থাৎ এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই যে এখানে এ পয়েন্ট এবং এখানে বি পয়েন্ট। তাহলে এই ইমেজটাকে আমরা স্ক্যান করলাম এইভাবে। স্ক্যান করার পর একে কি করবে, স্যাম্পলিং করবে। এই যে খেয়াল করো এখানে স্যাম্পলিং করছে, অর্থাৎ স্যাম্পলিং করার সময় আমাদের কিন্তু আমরা ভাগ করতে গেলে অসংখ্য, আমাদের স্যাম্পলে কিন্তু একটা যেহেতু বলা আছে ফাইনাইট, আমাদের স্যাম্পল সংখ্যা কিন্তু আনলিমিটেড হতে পারবে না, যে বা ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে না। তাহলে এইখানে একটা স্যাম্পল, এখানে দেখো বক্স মতন, একটা স্যাম্পল, একটা, অর্থাৎ এরকম স্যাম্পল আকারে ভাগ করা। স্যাম্পল বলতেছে আমরা এখান থেকে নিচের থেকে যদি ডাকটা নেই এরকম, তাহলে এরকম যদি স্যাম্পল আকারে যদি ভাগ করা হয়, ভাগ করলে আমরা এরকম ব্লক আকারে পেয়েছি যে ওইগুলো স্যাম্পল। এখন এইগুলোকে আমরা যদি রিমুভ করে, অর্থাৎ এখানে হচ্ছে কোয়ান্টাইজ করলে কি হবে, ওইখানে যে একটা রেশনাল একটা মান ছিল, যে এইখানে যদি একটা ভ্যালু এই পর্যন্ত একটা মান আছে, এই পর্যন্ত একটা মান আছে, এই পর্যন্ত একটা, এখানের যে ভ্যালুগুলো আছে এখানে একটা ইন্টিজার ইন্টিজার টাইপের একটা ভ্যালু দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এটা কালার ভ্যালু ওই পয়েন্টের, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। তাহলে আমরা পরবর্তীতে যদি শুধুমাত্র ভ্যালুগুলো রাখি তাহলে আমাদের গ্রাফটা এরকম দেখাবে, অর্থাৎ এই যে পয়েন্ট আকারে শুধু এই পয়েন্টগুলোই দেখাবে। হ্যাঁ, আর মাঝখানে সবগুলো তো রিমুভ হয়ে গেছে, তো কোয়ান্টাইজ করে ওইগুলো বাদ পড়ে গেছে। স্যাম্পলিং করার পর তাকে কোয়ান্টাইজ করার পর মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, মানে ওইগুলো বাদ হয়ে গেছে। এই জন্য ডিজিটাল ইমেজের ক্ষেত্রে কিছু লস হয়ে যায়, অর্থাৎ লস হয় ইমেজের ক্ষেত্রে। তারপর আমরা আসি এখানে একটা ইমেজ দেখি, যে একটা ইমেজকে কোয়ান্টাইজেশন করছে। কোয়ান্টাইজেশন করার পরে ইমেজটা কি চেঞ্জ, দেখো প্রথম যে ইমেজটা খেয়াল করো, যে এই ইমেজটা, ইমেজ অন, এই ইমেজটার ক্ষেত্রে 8256 গ্রে লেভেল 8 বিট পার পিক্সেল, অর্থাৎ এটাকে যতগুলো আমরা স্যাম্পলিং করব সে স্যাম্পলিং তো রো কলাম অনুযায়ী একটা পিক্সেল আকারে আসবে, অর্থাৎ তাহলে 8 বিট পার পিক্সেল। যদি আমরা
একটা পিক্সেলের জন্য কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে এখন কিন্তু আমরা কোয়ান্টাইজেশন নিয়ে স্টাডি করতেছি। এর আগে স্যাম্পলিং হয়ে গেছে। স্যাম্পলিং মানে হচ্ছে জাস্ট আমরা রো কলাম অনুযায়ী ভাগ করা। এইবার আমরা প্রত্যেকটা পিক্সেলের জন্য কত বিট ভ্যালু নিব তার উপর ভিত্তি করে ইমেজের কোয়ালিটি ডিপেন্ড করবে। অর্থাৎ আমরা যে কোয়ান্টাইজেশন যে ভ্যালুটা, যে কোয়ান্টাইজেশন যে প্রত্যেকটা পিক্সেলের জন্য যে কালার রাখবো, সেই কালারের যে ভ্যালুটা, সে ভ্যালুটা কত পর্যন্ত আমরা হাইয়েস্ট নিতে পারবো, কত ভেরিয়েশন করতে পারবো, সেটা ডিপেন্ড করবে সেই ইমেজটা স্মুথ হবে, মানে ভালো হবে নাকি ফেড হয়ে যাবে। যেমন এইখানে কালার কিন্তু এই প্রথম ইমেজ এবং লাস্টের ইমেজটা, এটা হচ্ছে 3, 4, 5, 6 নম্বর ইমেজটা যদি ধরি, এটা হচ্ছে আরও খারাপ আসছে, সবচেয়ে খারাপ। এখন প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে 256 গ্রে লেভেল এবং 8 বিট পিক্সেল। 8 বিট মানে কি, 2 টু দি পাওয়ার 8 সমান সমান 256, অর্থাৎ 8 বিটের জন্য 256টা কালার আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যদি তার 8 বিট যদি ব্যবহার করা হয় প্রত্যেকটা পিক্সেলের জন্য, যে ক্ষেত্রে আমরা কালার পাবো 256টা, অর্থাৎ 256 গ্রে লেভেলের ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে এই জন্য ইমেজটা কিন্তু গ্রে লেভেলের ইমেজ আসছে, কালার ইমেজ না, এটা কিন্তু এটা হচ্ছে গ্রে লেভেল, অর্থাৎ সাদা কালোর ভেতরে একটু কম বেশি। তাহলে 8 বিট এবং এইখানে 5 বিট পার পিক্সেল। এখন যদি আমরা ভ্যালুর ওই যে কোয়ান্টাইজেশন যে ভ্যালুটা, ওই ভ্যালুটা অর্থাৎ যে কালার ভ্যালুটা, সেই কালার ভ্যালুটা রাখার জন্য আমরা যদি 5 বিট দেওয়া হয়, নির্ধারিত থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 হলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 32। অর্থাৎ 32টা কালার নিয়ে আমাদের এই ইমেজটা দেখাতে হবে। এই ইমেজটা দেখানোর জন্য আমরা সুযোগ পেয়েছিলাম হচ্ছে 256টা কালার আমরা দেখাতে, মানে প্লট করতে পারতাম, সেজন্য ইমেজটা কিন্তু সুন্দর আসছে। আর এই ক্ষেত্রে হচ্ছে 32টা কালার নিয়ে আমাদের দেখাতে হবে। এরপর যদি আমরা পিক্সেল যদি 4 বিট, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা 4টে বিট নির্ধারিত করে দেই, যে 4টে বিট দেওয়া হবে, তখন তার কালার রিপ্রেজেন্ট করতে পারবে কি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, অর্থাৎ 16টা কালার দিয়ে আমাদের এই কালার মানে ইমেজটা রিপ্রেজেন্ট করতে হবে। 2 টু আর আছে আমরা যদি 3 বিট পার পিক্সেল দেই, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের জন্য 3 বিট নির্ধারিত করে দেই, সেক্ষেত্রে 8টা, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কালার দিয়ে আমাদের এই ইমেজটা রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এই ইমেজটা রিপ্রেজেন্ট করবো 8টা কালার দিয়ে। সেজন্য ইমেজে কিন্তু এই যে জায়গায় এই যে এখানে সমস্যা, এখানে শেড চলে আসছে, মানে জায়গায় সমস্যা চলে আসবে। এরপর আরো কমাইছি, অর্থাৎ 2 বিট পার পিক্সেল, প্রত্যেকটা পিক্সেলের জন্য 2 বিট, 2 বিট দেওয়া মানে 4টে কালার, 4টে কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। 4টে কালার দিয়ে আমাদের এই ইমেজটাকে রিপ্রেজেন্ট করতে হবে। যদি কোনো জায়গায় কোনো ভেরিয়েশনও আসে, তা সেটা এই 4 কালারের যেটা কাছাকাছি হবে সেই কালারটা অ্যাসাইন করতে হবে। মনে করো আমরা কালোর জন্য একটা ভ্যালু দেওয়া হয়েছে, কালো হচ্ছে 255 বা 255তে কালো, 0 থেকে হচ্ছে সাদা যদি ধরি, তাহলে হচ্ছে 200, মনে করি 200, তাহলে কালো ব্ল্যাক ভ্যালু দিলাম হচ্ছে 200। এখন ওই 200 দেওয়ার পর কিন্তু 200 আমার রিপ্রেজেন্ট করার মতন আমাদের যদি স্কোপ না থাকে, তখন আমাদের এই 4টে গ্রে লেভেলের জন্য যে যতগুলো সম্ভব কালার দেওয়া যায়, সেইটা কিন্তু আমাদের এই ইমেজের জন্য অ্যাসাইন করতে পারবো, অর্থাৎ 4টে কালার। আর এই ক্ষেত্রে আমরা 2টো কালার, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের জন্য যদি একটা বিট অ্যাসাইন করি, সে বিটের ভ্যালু হবে হয় 0 না হলে অন, অর্থাৎ 2 গ্রে ভ্যালু। সেজন্য ইমেজটা আসছে কিন্তু হয় কোনো জায়গায় পুরোপুরি ব্ল্যাক আসছে, আর না হলে পুরোপুরি হোয়াইট আসছে, এই জন্য ইমেজটা খারাপ হয়ে গেছে। তাহলে আমরা এই যে কোয়ান্টাইজেশন করছি, কোয়ান্টাইজেশনের জন্য প্রত্যেকটা পিক্সেলের কত ভ্যালু নিব সেটাও কিন্তু ডিপেন্ড করে। এই জন্য আমরা যদি একটা ভালো ছবি তুলতে চাই, তখন কিন্তু আমাদের সেই ছবিটার ইয়ে হবে, অর্থাৎ সাইজটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তার কারণ ওই ইমেজের ভিতর যত কালার বেশি নিয়ে আমরা কাজ করতে চাইব, তত এই আমরা ওই কালার রাখার জন্য তত বেশি বিট লাগবে, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের জন্য তত বেশি বিট লাগবে। যেমন আমরা এখন যদি বলি যে 4K যে টিভি আসছে এখন, সেটা হচ্ছে 40,000, হ্যাঁ, 40,000 কালার
আমাদের ওইখানে যদি আমরা দেখাতে পারি, যেমন 4K টিভি, তারপর তার উপরও যদি রেজলিউশনের হয়, তার ক্ষেত্রে আরও কালার, অর্থাৎ এই যা তো 8 বিট পার পিক্সেল, পিক্সেলের জন্য 8 বিট নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু আরও বেশি নিতে হবে। 8 বিট পার পিক্সেল নিয়ে আমরা সর্বোচ্চ যেতে পারবো 256টা কালার, এই পিক্সেলের ভিতরে 256টা কালার পাবো, এর বেশি পাওয়া সম্ভব না। আর আর এই লাস্টের পিক্সেলের ভিতর দুটো কালার, হয় ব্ল্যাক নাহলে হোয়াইট। এবার ইমেজ স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং এর ক্ষেত্রে মূল ইমেজটা এটা অরিজিনাল ইমেজ, তারপর স্যাম্পলড বাই এ ফ্যাক্টর অফ 2, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ইমেজটাকে ফ্যাক্টর অফ 2, এই ক্ষেত্রে ফ্যাক্টর অফ 2 বলতে বোঝায় যে যতগুলো এর ভিতর যতগুলো মূল পিক্সেলে যতগুলো ইয়ে আছে, স্যাম্পল মানে পিক্সেল আছে, সেটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এর অর্ধেক, প্রথম পিক্সেলের হাফ সংখ্যক পিক্সেল আছে এই দ্বিতীয় ইমেজে। ফ্যাক্টর অফ 4, অর্থাৎ প্রথম পিক্সেল যা আছে তার 4/1 পিক্সেল আছে এই ইমেজে। আর ফ্যাক্টর অফ 8, তার প্রথম পিক্সেল যতগুলো ইমেজ ইয়ে আছে, পিক্সেল আছে, তার 8/1 আছে এই ইমেজে। অর্থাৎ আমরা স্যাম্পলিং করছি, এইখানে কিন্তু স্যাম্পলিং কম, অর্থাৎ এইখানে স্যাম্পলিং কম, এইখানে স্যাম্পলিং বেশি, এইখানে স্যাম্পলিং আরও বেশি, এইখানে স্যাম্পলিং তো বেশি সবগুলোর থেকে। তাহলে আমরা স্যাম্পলিং যদি কম করি, যদি মূল ইমেজটা যতগুলো আছে তার থেকে যদি স্যাম্পল কম করি, তখন কিন্তু কোয়ান্টাইজ হয়ে গেলে ওই প্রত্যেকটা স্যাম্পলের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ইসের জন্য, পিক্সেলের জন্য কিন্তু কালার হয়ে যাবে, একই কালার হবে, যেহেতু কোয়ান্টাইজ হলে তো সবগুলো পিক্সেলের একটা স্যাম্পলের ভিতর যতগুলো পিক্সেল পড়বে সবগুলো কালার কিন্তু একই হবে। আমরা পরবর্তী সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখান থেকে আমরা বুঝি যে ফ্যাক্টরটা কি। এখন একটা ইমেজকে ডাউন স্যাম্পলিং, 2 ধরনের স্যাম্পলিং আছে, একটা আছে ডাউন স্যাম্পলিং, একটা আপ স্যাম্পলিং। ডাউন স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা যদি একটা 8x8 রেজলিউশন একটা ইমেজ আছে, সেইটাকে আমরা 4x4 রেজলিউশন একটা ইমেজে তৈরি করলাম, সেটা কিন্তু ডাউন স্যাম্পলিং হলো, অর্থাৎ যতগুলো স্যাম্পল ছিল তার থেকে স্যাম্পলিং ইয়েটা কমে গেল, সাইজটা। এই ক্ষেত্রে 8x8 ইমেজ, এটা কিন্তু 8x8 ইমেজ এখান থেকে কনভার্ট হয়েছে 4x4 ইমেজ, অর্থাৎ এখানে কিন্তু এইটা কিন্তু বাদ হয়েছে, একটা বাদ, একটা বাদ, একটা বাদ, একটা বাদ, অর্থাৎ এই সব পিক্সেলগুলো কিন্তু বাদ পড়ে গেছে। বাদ পড়ার পর আমরা এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা পেয়ে যাবো, এটা ডাউন স্যাম্পলিং, অর্থাৎ ফ্যাক্টর 2 বলা হবে। যেহেতু এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এইটাই পাই, 4x4। এরপর হচ্ছে 2 আপ স্যাম্পলিং। আপ স্যাম্পলিং বলতে স্যাম্পল বাড়ানো, অর্থাৎ ভেতরে স্যাম্পলগুলোকে আমরা অ্যাড করা। যদি আমরা কোনো একটা ইমেজের ক্ষেত্রে যদি চাই যে রেজলিউশন কম আছে, আমি ইমেজের রেজলিউশনটা বাড়াবো, তখন কিন্তু আপ স্যাম্পলিং করতে হবে, অর্থাৎ ওর ভেতরে স্যাম্পলিংটা আরও বাড়াতে হবে, বাড়ালে ওইটা রেজলিউশন আরও বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা mn লোকেশন এবং এটা হচ্ছে mn+1 লোকেশন, এখানে কিন্তু একটা অ্যাড হয়েছে, এখানে কিন্তু একটা অ্যাড হয়েছে, এটা নতুন, সরি এইটা অ্যাড হয়েছে, তারপর এইটা অ্যাড হয়েছে, অর্থাৎ দুটো কিন্তু এখানে অ্যাড হওয়ার পর 2 স্যাম্পলিং হয়ে নতুনগুলো রো এবং কলাম আকারে অ্যাড হয়েছে, এটা হচ্ছে আপ স্যাম্পলিং। এখন একটা কালার ইমেজের ক্ষেত্রে আমরা জানি যে 3 ডাইমেনশনাল অ্যারে বলা হয়েছে কেন, 3D অ্যারে। এক্ষেত্রে একটা ইমেজ যদি ইমেজের সাইজটা যদি হয় 320x240,
অর্থাৎ 320টা কলাম এবং 240টা যে রো হয়। এবং 3 বলা হয়েছে কেন? 3 বলা হয়েছে এখানে হচ্ছে 3টা আছে এরকম ইমেজ, 320/240 এই রেজলিউশনে 3টা ইমেজ আছে। একটা আছে ইসের জন্য, রেডের জন্য, একটা গ্রিনের জন্য, একটা ব্লুর জন্য। 3টা ইমেজকে একত্রিত করে একসাথে সেট করলে তখন ওই পিক্সেলের কালারটা যেটা হবে, 3টা ভ্যালু এক করলে তখন সেই ভ্যালুটা সে রিপ্রেজেন্ট করবে। ইমেজ ইন্টারপোলেশনে আসি। ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা কেন ইন্টারপোলেশন বলতে আমরা ইমেজের ভেতরে আমরা পিক্সেল অ্যাড করতে পারি, পিক্সেল অ্যাড করব বা কোনো একটা কি অবস্থায় আছে, কোনো একটা নয়েজ থাকলে সেই নয়েজটা কীভাবে রিমুভ করব। অর্থাৎ একটা ইমেজের ভেতর যদি আমরা পিক্সেল বাড়াই তখন সেই বাড়ানো পিক্সেলগুলোর কালার কি হবে সেটাও আমাদের নির্ধারণ করার জন্য ইন্টারপোলেশনের জন্য আরও কিছু অ্যালগরিদম আছে। যেমন হ্যাভেন্ট উই জাস্ট লার্ন ফ্রম ডিসক্রিট স্যাম্পলিং A to D অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন? ইয়েস, ইমেজ ইন্টারপোলেশন ইজ অ্যাবাউট ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। অর্থাৎ ইমেজ ইন্টারপোলেশনটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের মতো। তার কারণ কি, আমরা ইমেজ ইন্টারপোলেশনের মাধ্যমে অর্থাৎ একটা ইমেজের ভেতর আমরা পিক্সেল যোগ করতে করতে আস্তে আস্তে কি হবে, আমরা ওই অ্যানালগ ইমেজের কাছাকাছি একটা ইমেজ পাওয়ার চেষ্টা করি। এই জন্য এটাকে বলা হয়েছে D2A, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, রিকল দ্য গ্যাপ বিটুইন বায়োলজিক্যাল ভিশন অ্যান্ড আর্টিফিশিয়াল ভিশন সিস্টেম। অর্থাৎ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ভিশন বলতে কম্পিউটারে, এবং বায়োলজিক্যাল ভিশন, বায়োলজি বলতে আমরা হিউম্যান আই যেভাবে একটা সেন্স করে একটা অবজেক্ট, তাহলে আমরা যেভাবে সেন্স করি সেটা অ্যানালগ ভার্সনে আছে, এবং সেটাকে আর্টিফিশিয়াল কম্পিউটারের মাধ্যমে নিয়ে কম্পিউটারে যদি আমরা পিক্সেল বাড়াতে বাড়াতে ওই কাছাকাছি যেতে পারি তাহলে আমরা সেটা একটা অ্যানালগ টাইপের একটা ইমেজ পাবো। ডিজিটাল বলা হয়েছে ক্যামেরা এবং কম্পিউটারের কম্বিনেশন, এবং অ্যানালগ হচ্ছে রেটিনা অ্যান্ড ব্রেনের কম্বিনেশন। ইমেজ ইন্টারপোলেশন, প্রসেস অফ ইউজিং নোন ডাটা টু এস্টিমেট আননোন ভ্যালু। অর্থাৎ নোন ডাটাগুলোকে নিয়ে আমরা আননোন ভ্যালু আমরা বের করব। অর্থাৎ আমরা যে পিক্সেলগুলো নিয়ে কাজ করবো, ইমেজ তো পিক্সেলগুলোর সমষ্টি। এখন যদি আমরা ভেতরে যদি কোনো পিক্সেল নতুন যদি অ্যাড করতে চাই রেজলিউশন বাড়ানোর জন্য, তখন আমাদের কি হবে, যে মানে ওই পিক্সেলের কালার কি হবে সেটা নির্ধারণের জন্য আমরা কিছু পদ্ধতি আছে। তাহলে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে এইগুলো করি, যে আমরা এই প্রসেস ইন্টারপোলেশন কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ব্যবহার করে আমরা ওই নতুন যে পিক্সেল আসবে সেই পিক্সেলের কি কত ভ্যালু হবে, অর্থাৎ কালার ভ্যালু হোক, কত ভ্যালু হবে সেটা। এবং ইন্টারপোলেশন আমরা কি কাজে ব্যবহার করি? জুমিং, শ্রিঙ্কিং, রোটেটিং অ্যান্ড জিওমেট্রিক কারেকশন। অর্থাৎ জুমিং বলতে কি, আমরা একটা ইমেজকে আমরা ছোট ইমেজ আছে তাকে আমরা বড় করে দেখতে যাচ্ছি, তখন সেটাকে আমরা জুম করি। জুম যখন করা হয় তখন তো আমাদের ওই ইয়েগুলো যে পিক্সেলগুলো আছে, পিক্সেলগুলো আগে যা ছিল সেখান থেকে আরো বাড়াতে হচ্ছে। তাহলে বাড়ালে তখন পার্শ্ববর্তী যে বৃদ্ধি করা হয়েছে যে পিক্সেলগুলো তার কালার কেমন হবে সেগুলোকে নির্ধারণ করবে ইন্টারপোলেশনের মাধ্যমে। শ্রিঙ্কিং, আমরা একটা বড় ইমেজ আছে তাকে ছোট করতেছি, সেক্ষেত্রেও কিন্তু এই ইন্টারপোলেশন ব্যবহার হবে। তো তখন কিছু হয়তো ডাউন স্যাম্পলিং এর মাধ্যমে কিছু স্যাম্পল বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। রোটেটিং, কোনোটা ইমেজকে যদি আমরা মুভ করলেও আমরা ওই পিক্সেলের ভ্যালু চেঞ্জ হয়। এখন কিভাবে কতটুকু অ্যাঙ্গেলে মুভ হচ্ছে, কিভাবে পিক্সেলের ভ্যালুটা চেঞ্জ হবে সেগুলো নির্ধারণের জন্য আমরা ইন্টারপোলেশন ব্যবহার করি। জিওমেট্রিক কোরিলেশন, আমরা একটা ইমেজকে স্ট্রেচ করতে পারি, আমরা একটা ইমেজকে করতে পারি, মানে ঘোরাতে পারি বা আপ ডাউন করতে পারি, আমরা ইমেজকে উল্টা করে ঘুরে রাখতে পারি। হ্যাঁ, এইভাবে এই জিওমেট্রিক যে যতগুলো রোটেশন আছে এইসব কাজগুলো করতে গেলে ইন্টারপোলেশন ব্যবহার করা হয়। ইন্টারপোলেশন সামটাইমস কল্ড রিস্যাম্পলিং, অর্থাৎ এটাকে রিস্যাম্পলিং বলা হয় কেন, এটাকে আমরা কখনো স্যাম্পল বাড়াচ্ছি, স্যাম্পলিং করতেছি, আবার কখনো কমাচ্ছি। অ্যান ইমেজিং মেথড টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য নাম্বার অফ পিক্সেল ইন এ ডিজিটাল ইমেজ।
ইন্টারপোলেশন টেকনিক একটা রিস্যাম্পলিং মেথড যেটার মাধ্যমে আমরা পিক্সেল বাড়াবো এবং কমাতে পারি। সাম ডিজিটাল ক্যামেরাস ইউজ ইন্টারপোলেশন টু প্রডিউস এ লার্জার ইমেজ দ্যান দ্য সেন্সর ক্যাপচার্ড অর টু ক্রিয়েট ডিজিটাল জুম। অর্থাৎ কিছু কিছু ক্যামেরা এরকম করতে পারে ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করে, যেগুলো হচ্ছে আমরা যত সংখ্যক তার ক্ষমতা আছে যতগুলো পিক্সেল রেজলিউশনের ছবি ক্যাপচার করার, তার থেকেও বেশি রেজলিউশন করে ফেলে ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পিক্সেল এলিমেন্ট কিন্তু যোগ হয়েছে, অর্থাৎ মাঝখানে যে ডটগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু যোগ হয়েছে। যেমন এইখানে নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন। নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশনের মাধ্যমে কি হয়, একটা পিক্সেল মনে করি এক্স অন ওয়াই অন, এইখানে একটা নতুন করে একটা পিক্সেল তৈরি হচ্ছে যেটা স্যাম্পলিং করার পর। তাহলে এইখানে যদি একটা পিক্সেল তৈরি হয় এখানে, এটা এটা আর কালার কি হবে এই পিক্সেলের কালার, তখন নিয়ারেস্ট নেইবার অর্থাৎ এর কাছাকাছি যে পিক্সেল থাকবে তার যে কালার, সেই কালারটা সে নিবে। অর্থাৎ কাছাকাছি যদি হয় এইটা, যেমন এফ অফ অন এক্স টু ওয়াই টু ইকুয়াল টু, অর্থাৎ এইখানে এর কালারটা কেমন হবে, এ যার কাছাকাছি যদি হয় এফ অফ রাউন্ড এক্স টু রাউন্ড ওয়াই টু, এই ফাংশন ব্যবহার করে ফাংশন অফ এক্স অন ওয়াই অন, অর্থাৎ এক্স অন ওয়াই অনের যে কালারটা সেইটা এ পেয়ে যাবে। অর্থাৎ যদি এইটা যদি স্যাম্পল হয় তাহলে এর কাছাকাছি যেটা থাকবে তার কালারটা সে পেয়ে যাবে, অর্থাৎ এই পিক্সেলের কালারটা এই এক্স টু ওয়াই টু এই লোকেশনে চলে আসবে। আবার এখানে এক্স টু ওয়াই থ্রি এর কালার কি হবে, এক্স টু ওয়াই থ্রি এর কালার তখন যেটা কালার যদি এই ক্ষেত্রে যদি কাছাকাছি হয় তাহলে এর কালারটাও ও পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা নিয়ারেস্ট নেইবারিং টেকনিকের মাধ্যমে ইন্টারপোলেশনটা করা হয়। নিয়ারেস্ট নেইবারের পর আমরা বাইলিনিয়ার ইন্টারপোলেশন। বাইলিনিয়ার ইন্টারপোলেশনের ক্ষেত্রে আগেরটা তো নিয়ারেস্ট নেইবারের ক্ষেত্রে কাছাকাছি যে পিক্সেলটা পেয়েছে তার যে কালার সেটা অ্যাসাইন করছে। এইখানে বাইলিনিয়ারের ক্ষেত্রে আছে তার চারপাশে যে চতুর্মুখী যে চারটে পিক্সেল থাকবে, সেই চারটে পিক্সেলের যে কালার হবে সেইটার এভারেজ করে আমার নতুন স্যাম্পলের কালার হবে। অর্থাৎ যদি এই পিক্সেলের কালার যদি আমরা বের করতে চাই, তাহলে এই পিক্সেলের কালার, এই পিক্সেলের কালার, এই পিক্সেলের কালার, এই পিক্সেলের কালার, এই চারটে কালার নিয়ে তারপরে আমাদের এই কালারটা নির্ধারিত হবে। 2x2 নেইবারহুড, অর্থাৎ 2x2 বলতে চারটে, 1 2 3 4। কনসিডার দ্য ক্লোজেস্ট 2x2 নেইবারহুড অফ নন পিক্সেল ভ্যালুস সারাউন্ডিং দ্য আননোন পিক্সেল। অর্থাৎ এই আননোন পিক্সেল যদি এটা হয় মাঝখানে কালোটা, তার পাশাপাশি যতগুলো থাকবে সেগুলোর চারটে কালার নিয়ে নেবে, কাছাকাছি চারটে। এবার হচ্ছে বাইকিউবিক ইন্টারপোলেশনের ক্ষেত্রে তার পাশাপাশি চারটে না, এই ক্ষেত্রে 16টা পিক্সেল তার চারপাশের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে চারটে 16টা নিয়ারেস্ট নেইবার। অর্থাৎ এখানে খেয়াল করো, the 16 coefficient are determined the 16 coefficient are determined by using the 16 nearest neighbors, অর্থাৎ 16টা পাশাপাশি 16টা পিক্সেলের যে কালার সেটা নিয়ে সে ওইখানে কি কালারের পিক্সেল হবে সেটা নির্ধারিত হবে। এক্ষেত্রে এইটা ইকুয়েশন। যেমন ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের এটা একটা ছোট সাইজের ইমেজ, এটা যদি আমরা নেইবারিং টেকনিক ব্যবহার করি তাহলে এই ধরনের ইমেজ পাবো, যেটা হচ্ছে একটু সমস্যা এখানে বেশি, যেটা হচ্ছে এখানে স্পষ্ট না। তারপরেরটার জন্য তারপরে আমরা এরপরটা যাব হচ্ছে নিয়ারেস্ট, এটা হচ্ছে বাইলিনিয়ার, তার থেকে একটু ভালো, এবং এটা হচ্ছে বাইকিউবিক। আমরা এটা একটা দেখি, যেটা হচ্ছে মূল পিকচারটা এটা,
মূল পিকচারটা তাকে 10 × 10 অর্থাৎ 10 গুণ যদি বড় করা হয়, তখন নিয়ারেস্ট নেইবারের জন্য নেইবার ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করলে আমাদের ইমেজটা হবে এরকম, বাইলিনিয়ার ইন্টারপোলেশন ব্যবহার করলে আমাদের ইমেজটা হবে এরকম, এবং বাই কিউবিক ইন্টারপোলেশন করলে আমাদের ইমেজটা হবে এরকম। অর্থাৎ সবচেয়ে ভালো আসবে হচ্ছে বাই কিউবিক ইন্টারপোলেশন করতে, অর্থাৎ পাশের যে 16টা পিক্সেলের কি কালার সেইটাকে সে ডিটেক্ট করে তারপরে সে কালার ওই পিক্সেল আননোন পিক্সেলের কালারটা সে বের করতেছে, এই জন্য তার স্মুথনেসটা আরো বেশি আসতেছে। জি স্যার। বুঝতে পারতেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা যদি এইখানে একটা ইমেজ দেখি, সেটা হচ্ছে 400x400 সাইজের অর্থাৎ পিক্সেলের একটা ইমেজ, সেটাকে যদি নিয়ারেস্ট নেইবারের জন্য করি সেটা এরকম আসবে, তারপর বাই লিনিয়ার করলে এরকম, এবং বাই কিউবিক করলে এরকম আসবে। এটা তোমাদের স্লাইড আমি দিয়ে দিব, এখান থেকে পার্থক্যটা দেখে বুঝতে পারবো। জি স্যার। ইন্টারপোলেশন অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ডিজিটাল যে জুম ইন এবং জুম আউট যাই করি না কেন, এক্ষেত্রে তো পিক্সেল সংখ্যা বাড়বে এবং কমবে, সেক্ষেত্রে তার কালারটা কিভাবে ঠিক করবে সেজন্য আমরা ইন্টারপোলেশন ব্যবহার করি। ইমেজ ইন পেইন্টিং বলতে অনেক সময় এমন হয় না যে ইমেজের পর ভিতরে কোনো দাগ পড়ে গেছে অথবা কোনো অংশ একটু অস্পষ্ট মুছে গেছে, সেক্ষেত্রে যদি আমরা এই ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করে আমরা ইমেজের থেকে রিমুভ করতে পারি, অর্থাৎ ওই দাগটা রিমুভ করে ইমেজটাকে সঠিক ভালো ইমেজ তৈরি করতে পারি, জিওমেট্রিক ট্রান্সফর্ম করতে পারি। যেমন জুমিংয়ের ক্ষেত্রে আমরা লো রেজলিউশনের ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্ট আছে কতগুলো, পয়েন্ট আছে 9টা, এবং হাই রেজলিউশনের ক্ষেত্রে আমরা ভিতরে কিন্তু পয়েন্ট আরও বৃদ্ধি করছি। এখন হাই রেজলিউশন করলে তখন ইমেজটা এইখানে আরও ইমেজটা বড় হয়ে গেল এবং ইমেজটাকে আরও বড় করে দেখা যাচ্ছে। তারপরে ইমেজ ইন পেইন্টিং এর ক্ষেত্রেও আমরা ইমেজ ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করে এইখানে ইমেজের যেমন দাগ আছে, এখানে বিভিন্ন লেখা টেখা পড়ে গেছে, এখন এই লেখা যেগুলো পড়ছে সেগুলোকে যদি আমরা এই যে যেমন এইখানে যে হোয়াইট যে ইয়েগুলো পিক্সেলগুলো দেখতেছি এইগুলো হচ্ছে ড্যামেজ, তাহলে আমরা যদি পাশের 4টে বা 16টা যদি আমরা বাই কিউবিক করি, 16টা পিক্সেল নিয়ে যদি আমরা এর কালারগুলো নির্ধারণ করি, তাহলে আমরা এই ইমেজটাকে কিন্তু ওই লেখাগুলো কিন্তু আর থাকবে না, তখন ইমেজের সাথে অ্যাডজাস্ট করে সে লেখাটাকে রিমুভ করে দিবে। এটা হচ্ছে বাই কিউবিক ইন্টারপোলেশনের মাধ্যমে করা যায়। বা ইমেজ র্যাপিং, অর্থাৎ একটা ইমেজে যদি কোনো ইফেক্ট দেওয়া হয়, যে ইমেজের এরকম যদি ঢেউ খেলানো একটা ইমেজ, যেমন উপরে একটা ইমেজ আছে ভালো, এখানে নিচে একটা র্যাপিং ইমেজ, একটা ঢেউ খেলানো একটা ইমেজ এখানে যদি তৈরি করতে হয়, তাহলে ইমেজের জাস্ট পিক্সেলটা শিফট করে দিলেই ইমেজটা এরকম হয়ে যাবে। ইমেজ আনর্যাপিং, অর্থাৎ ইমেজ তো আমরা দেখছি যে একটা প্লেন একটা ইমেজকে আমরা ইজি করছি, কিন্তু আমরা যখন বিভিন্ন যেমন আমরা যদি চোখের ক্ষেত্রে চোখের আইরিশ স্ক্যান করে না, এখন আইরিশ স্ক্যানের ক্ষেত্রে আমরা যখন করা হয় তখন তো এটা একটা ঘোরানো টাইপের একটা ইয়ে থাকে, ইমেজ আসবে, কিন্তু যদি আমরা এটা যে প্লেন শিটে যদি প্রিন্ট করতে চাই তখন সেই ইমেজটাকে আমরা কিন্তু আনরপিং করতে হবে, অর্থাৎ সেটা মনে হবে যে আমরা যেমন একটা গ্লোব কিন্তু এই সারা পৃথিবীটা গোল, কিন্তু যখন আমরা একটা ছবি দেখি, ছবি তো আমাদের অনেকের বাসায় হয়তো পৃথিবীর মানচিত্র আছে, ওইটা কিন্তু আনরপিং করার পর আমরা ওই ইমেজটা পাই। তাহলে এই ধরনের, অর্থাৎ আমরা যে আইরিশ স্ক্যান এইগুলো করার জন্য আমরা যে প্লেন ইমেজ পাওয়ার জন্য কিন্তু এই ইমেজ ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার হয়। জিওমেট্রিক ট্রান্সফরমেশন, আমরা একটা শেপ আছে, একটা আপেলের শেপ, এটাকে প্রথমে আছে রোটেশন, তারপর স্কেলিং, তারপর প্রজেক্টিভ, তারপর শেয়ার, তারপর হচ্ছে অ্যাফাইন, তারপর হচ্ছে পলিনোমিয়াল। এই যে বিভিন্ন ধরনের সাইজে যে আমরা করছি, এটা করার জন্য জিওমেট্রিক শেপে চেঞ্জ হয়েছে, এটাও ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করে। অর্থাৎ আমরা যে লাস্টে পলিনোমিয়াল, এই যে একটা ইমেজ তৈরি হয়েছে, এর পাশে কিন্তু নেই, এ পাশেও নেই, এখন কিভাবে বাদ দিবে সেটা যদি আমরা করতে চাই, তখন ওই ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে আমরা কতটুকু সাইজ নেব এবং কোন শেপের নিব, সেই শেপ অনুযায়ী
তার কতটুকু সাইড দিয়ে বাদ দেব কিভাবে থাকবে সে অনুযায়ী সে নির্ধারণ করে দিবে। তারপরে এটা তোমার শেষে দেবে। হ্যাঁ, জিওমেট্রিক সেটা এরপরই তো তাহলে ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা কি করলাম, এ ফান্ডামেন্টাল টুল ইন ডিজিটাল প্রসেসিং অফ ইমেজ ব্রাইডিং দ্য কন্টিনিউয়াস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ডিসক্রিট ওয়ার্ল্ড, অর্থাৎ ব্রিজিং, অর্থাৎ একটা কন্টিনিউয়াস ইন্টারপোলেশন টেকনিকের ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা কি করলাম, একটা কন্টিনিউয়াস যে পার্ট আছে তার সাথে একটা ডিসক্রিট পার্টের একটা সেতু বন্ধন, অর্থাৎ আমরা ডিসক্রিট ইমেজ তৈরি করলাম, তার সেটাকে কিভাবে করলাম এবং কিভাবে আরো ডিসক্রিটকে কিভাবে আরো কন্টিনিউয়াসের কাছাকাছি যাওয়া যায় ইন্টারপোলেশনের মাধ্যমে, সেগুলো সম্পর্কে আলোচনা হলো। ওয়ার্ড অ্যাপ্লিকেশন ফ্রম কনজিউমার ইলেকট্রনিক্স টু বায়োমেডিক্যাল ইমেজিং। এই ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে আমরা যেমন এই যে চোখের আইরিশ স্ক্যান দেখলাম যে একটা প্লেন শিটে কীভাবে দেখাতে হবে, সেগুলো ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে, বায়োমেডিক্যাল ইমেজিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। রিমেইনস এ হট টপিক আফটার দ্য আইটি বাবলস ব্রেক, অর্থাৎ এই যে আমরা বর্তমানে আইটি সেক্টরে ইমেজ প্রসেসিং এর যত ধরনের কাজ হচ্ছে, এটা কিন্তু এই ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন কিন্তু এই মানুষ যেমন ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, তারপরে ফেস রিকগনিশন, আইরিশ স্ক্যান, আইরিশ রিকগনিশন, তারপর হচ্ছে কোনো একটা থেফট রিকগনিশন, অর্থাৎ যে চুরি করতেছে, চোর আসতেছে কিনা, তারপর এখন যে ক্যামেরাগুলো আসছে সেটা ডে নাইট মোডে কাজ করতে পারে, অর্থাৎ এই ধরনের যে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে, যে একটা পুরো অন্ধকারের ছবিও কিন্তু এখনকার ওয়েব ক্যামেরা, যেমন নাইট ভিশন যে মোড, নাইট ভিশনে থাকলে তখন ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসবে, কিন্তু পুরো স্পষ্টই কিন্তু ভালোভাবে দেখা যায়। এইটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এই কাজগুলো কিন্তু হচ্ছে। বর্তমানে এই ধরনের কাজ অনেক হচ্ছে। স্যার কই গেল? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে এই ইমেজ প্রসেসিং এর উপর তোমরা যে কাজগুলো করতে পারো সেটা হচ্ছে বর্তমানে যে ইমেজ প্রসেসিং এর জন্য ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পাইথন প্রোগ্রামিং। হ্যাঁ, পাইথন এবং ওপেন সিভি এর মাধ্যমে কিন্তু এই ইমেজ প্রসেসিং এর কাজগুলো করা হয়, মানে সহজে করা হচ্ছে, এবং এটা খুব বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। তাই এর উপর তোমরা এই যে ফোর্থ ইয়ার যেহেতু এখন আসো, এর উপর পাইথন প্রোগ্রামিংটা ভালো করে শিখতে পারলে, তাহলে ভালো করে প্রোগ্রামিং শেখার জন্য তোমার নতুন কিছু করা লাগবে না, তোমার আগে যে সি ল্যাঙ্গুয়েজ জানা আছে তার উপর বেস করেই তুমি পাইথন নেটের থেকে অনেক টিউটোরিয়াল হেল্প পাবা। তা শুধুমাত্র সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা নিতে হবে, সেট আপ করে তোমার নেট থেকে বা যদি কোনো হেল্প লাগে সেভাবে হেল্প করা যাবে, সেইভাবে তোমাদের কাজগুলো চালায় যেতে হবে। তা এখন তোমাদের আমি এই পাইথনের উপর